সুলেখা সান্যালের গল্প নারীর জীবনের এক অন্যতম আরশিসম। বারবার তার রচনায় নারী জীবনের ব্যক্তিগত অপূর্ণতা, ক্ষোভ, হতাশা, বিশ্বাসঘাতকতা, অসহায়ত্ব ও নারীর উপর পুরুষের যে লেলিহান চাহিদা তা প্রকাশ পেয়েছে। আমরা পুরুষের চোখে নারীদের এক অন্য রূপের সাহিত্য দেখেছি, কিন্তু নারীবাদী নারীর দৃষ্টিকোণ থেকে যেভাবে সুলেখা সান্যাল বারবার সমাজকে দেখিয়েছেন তা সত্যিই বিস্ময়কর। এর আগে ঘেন্না নামক একটি গল্প আমি আলোচনা করেছিলাম, সেখানে তার প্রমাণ আমরা পেয়েছি। আজ যে গল্প আলোচনা করব সেখানেও নারীর একাকিত্ব, অসহায়ত্ব এবং হতাশার বাস্তব। গল্পের নাম ভাঙা ঘরের কাব্য। নামকরণেই আমরা জানতে পারছি এক প্রবল একাকিত্বের ভাবনার কথা, হেরে যাওয়ার কথা। নামকরণের আলোচনা ভীষণ গুরুত্বপূর্ণ একটি আলোচনা এই গল্পের আলোচনার ক্ষেত্রে। তবে সংক্ষেপে প্রথমে বলি গল্পে কি আছে। গল্পে আমরা চারটি চরিত্র দেখতে পাবো এবং চারটি চরিত্র দুজন দুজন করে দম্পতি, এটাও আমরা দেখতে পাবো যে এদের মধ্যে সম্পর্ক থাকলেও ঠিক যেন সম্পর্কের বাঁধন নেই। এবং সব থেকে বড় কথা, এই চারটি চরিত্রের মধ্যে মানসিকতার একটা ভীষণ বড় মনস্তত্ত্বের একটা ভীষণ সুন্দর খেলা দেখিয়েছেন লেখিকা এই গল্পের মধ্যে দিয়ে। আমরা দেখতে পাবো যে এদের দাম্পত্য জীবন সুখের নয়, এরা একসাথে থাকতে যেন চায় না, কিন্তু তাও এরা থাকে এবং একটা ভীষণ টানাপোড়েনের পর আবার তাও সেই দাম্পত্যেই তারা ফিরে যাচ্ছে, যেটাই সব থেকে ভয়ঙ্কর বাস্তব। এই গল্পটি চরিত্র প্রধান, চরিত্রই গল্পের বুনট বানিয়েছে, তাকে চালিত করেছে। চারজন এই চরিত্রের ব্যবহার রয়েছে এই গল্পে, সেই চরিত্রের নামগুলি হলো সুমন্ত ও বাসন্তী, মন্মথ ও জ্যোতি, এবং এরা দুজন দুজন করে দম্পতি। আমি যেটা আগেই বললাম, দাম্পত্য দুজনের সংসারে থাকলেও যেটা নেই তা হলো সুখ। সুমন্তকে দেখতে সুন্দর, সংসারে থাকলেও তার সঙ্গে যেন সুখের যে একটা সৌন্দর্য সেটা বাসন্তী পায় না। সুমন্তকে সুন্দর দেখতে, শিক্ষিত, চাকুরিজীবী, দরিদ্র আর দুশ্চিন্তা যেন স্পর্শ করে না ওকে, কারণ দারিদ্র্যেও সে সুন্দর। তার জীবনের যা কিছু সুন্দর নয় তা যেন তার স্ত্রী বাসন্তী, অন্তত বাসন্তী তাই মনে করে। সে জেদি, সে সেইভাবে শিক্ষিত নয়, শহুরে মেয়েদের মতো ঝকঝকে নয়, স্মার্ট নয়, সুমন্তের পাশে ভীষণভাবে বেমানান। তাদের বিয়েটাও কিন্তু হয়েছিল দেখাদেখি করেই, কেউ আগে কাউকেই চিনত না। তাই তাদের সংসারে মনের বড় অমিল, যে কারণে শান্তি এবং সুখ কোনোটাই নেই। অপরদিকে মন্মথ বয়স্ক, সুমন্তর চেয়ে অনেক বড়, তাকে সে মনুদা বলে ডাকে। চাকরি করতেন কলেজে, ছাড়িয়ে দিয়েছে কারণ ভীষণ মেজাজ তার, যে কারণে সংসারের সংস্থাপনের ভার তার বউ জ্যোতির ওপর। জ্যোতি তার দ্বিতীয় স্ত্রী, সন্তান আছে একটি, বাব্বু। টিউশনি ও স্কুলে পড়িয়ে সে সম্পূর্ণ সংসারটাকে চালায়। সে একসময় মন্মথর ছাত্রী ছিল। মন্মথর কথায় জ্যোতি একরকম জোর করেই নাকি বিয়ে করেছে তাকে। জ্যোতির মতে আমরা বুঝি যে স্নেহ থেকে যেন ভালোবেসে বিয়ে করেছে সে মন্মথকে, কারণ তার প্রথম স্ত্রী অরুণা মারা যেতেই কেমন যেন হয়ে যান তিনি। তারপর বিয়ের পর সংসার, এই সংসারেও কিন্তু কোনো বাঁধন আমরা দেখতে পাই না। কেবল মায়ায় তো আর সংসার হয় না, তার সঙ্গে মন্মথ বাবুর সাংসারিক অবহেলা এবং রাগ। জ্যোতিও ভালো নেই তাদের সংসারও। গল্প যখন যতটা এগোয় আমরা দেখতে পাই যে আমরা এক অদ্ভুত অংশে এসে উপনীত হয়েছি। দেখি এই দুই ভাঙা ঘরে এক নতুন কাব্য জন্মাচ্ছে অদ্ভুতভাবে, একে অপরকে কেন্দ্র করে। বাসন্তী ও মন্মথ, জ্যোতি ও সুমন্ত। সংসার বদলের কারণে এই চারজনেরই যেন
মনের মিল গড়ে উঠছে একজন আরেকজনের সঙ্গে। বাসন্তী ও জ্যোতি দুটি নারী চরিত্র প্রাণ পাচ্ছে, নারী সত্তা কোথাও গিয়ে প্রস্ফুটিত হচ্ছে। বাসন্তী লেখাপড়া করবার উৎসাহ পাচ্ছে, অন্তত চেষ্টা করছে। জ্যোতি সুমন্তর সঙ্গে ফিরে যাচ্ছে কলেজ বেলায়, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ঠিক কম বয়সের মতো। কিন্তু গল্পের নামই তো ভাঙা ঘরের কাব্য, তাই শেষও হচ্ছে এক আকস্মিক এবং অদ্ভুত ঘটনার মাধ্যমে। জ্যোতি ও সুমন্ত বিনা সিনেমা হলে শনিবার দিনের 3টের শো দেখতে গেলে হঠাৎই দেখে সেখানে উপস্থিত মন্মথ এবং বাসন্তী। খুবই অবাক হয়ে পড়ে এবং অপ্রস্তুত হয়ে ওঠে চারজনেই। সিনেমার ক্লাইম্যাক্সের ধরনেই গল্পের মূল বিন্দুতেও আমরা পাঠকরাও অপ্রস্তুত হয়ে পৌঁছে যাই। তারপর কোনো আর রাগ অভিমান নয়, বাসন্তী যেন জ্যোতিকে নিজের সংসার সোৎসাহে দেখাতে চায়, বাড়ি এনে খাইয়ে যেন দেখাতে চায় তার স্বামী এবং তার নিজের স্বামীর সংসার দুটোর ওপরেই তার সম্পূর্ণ রকমের একটা দখল তৈরি হয়েছে। সে এক জায়গায় বলে যে এরকম অশিক্ষিত এক নারীর সঙ্গে কথা বলতে কি তার ঘেন্না করে? জ্যোতিকে জিজ্ঞাসা করে। আসলে এর মধ্যে থেকে তার ভেতরের যে প্রচন্ড ক্ষোভ, না পাওয়ার যে বেদনা, সেটা বেরিয়ে আসতে চায়। সেই কারণে সে দেখাতে চায় যে জ্যোতির কিছু একটা নেই যেটা তার রয়েছে। সুমন্ত বাসন্তীর এই ব্যবহারে প্রথমে বিস্মিত হলেও পরে ক্ষুব্ধ হয়। সে যখন ক্ষুব্ধ হয়, প্রথমবার বাসন্তীকে তিরস্কারের কথা শোনায়, তখন অদ্ভুতভাবে সুমন্তর বউ চুপ করে যায়। বেশ কিছু দিনের জন্য শুধু বাড়ির কাজটুকু করছে আর যেন কিছুই করছে না। তারপর একদিন আরো একটি বিষয় নিয়ে বেশ খানিকটা মনোমালিন্য হওয়ার পরে সে হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে জ্যোতির সঙ্গে দেখা করতে চলে যায়। কারণ বাসন্তী তাকে বলেছিল, তুমি যাও ওই জ্যোতির কাছে, সেই জ্যোতি তোমাকে সমস্ত কিছু দেবে, আমি পারবো না। সেটা তার রাগের কথা ছিল, সুমন্ত বোঝেনি। জ্যোতির বাড়িতে গিয়ে সে শুনতে পায় দাম্পত্য কলহ হচ্ছে তাকে ঘিরেই। জ্যোতির সে বিষয়টি চোখে পড়ে যায়, অর্থাৎ সুমন্ত এসে যে কথাগুলি শুনেছে তা চোখে পড়ে গেলে মুখ লুকিয়ে বাড়ি ফেরত চলে যায় সুমন্ত। নিজেরই সংসারে ফিরে যায়, বাসন্তীর সংসারে ফিরে যায় সুমন্ত। অপরদিকে মন্মথ তাকে ফিরিয়ে আনতে গেলে জ্যোতি হাত ধরে তাকে বসিয়ে দেয় খাটে। অসহায়ের মতো বসে থাকে মন্মথ। ছেলেটা পাশে কাঁদলেও কেউ তাকে কোলে নেয় না সেই ভাঙা ঘরের দাম্পত্যে। গল্পের মূল আবর্ত সংসারকে ঘিরে। এই গল্পের মূল চরিত্র এই চারজনের কেউ না, গল্পের মূল চরিত্র কিন্তু ঘর বা সংসার, দাম্পত্যের অসুখকে ঘিরে মূল বিষয়টা আবর্তিত হয়েছে, প্রধানত দুই মেয়েকে ঘিরে। আমরা বুঝতে পারি যে এরা দুজনেই ভালোবাসা চেয়েছিল, দুজনেই সংসার চেয়েছিল, সঙ্গী চেয়েছিল, কেউ পায়নি। দুজন দুজনের থেকে সরে গিয়ে ভাঙা ঘরের কাব্য রচনার চেষ্টায় এরা ব্যর্থ হয়েছে। সঙ্গী পেয়েছে কিন্তু প্রেম পায়নি, সংসার পায়নি। কাব্য তো বাস্তব হয় না, সেই কারণেই আমরা এই যে গল্পের নামকরণ, তাতে একটা অসম্ভব সৌন্দর্য দেখতে পাই। ভাঙা ঘরের কাব্য, যে কাব্য গড়ে ওঠার কথা ছিল সেটা কোনোদিনই হয়নি, ভাঙা ঘরে আবর্তিত হতে হতে বাস্তবে রূপান্তরিত হয়েছে। এটা যেমন একটা নামকরণ, তেমনি নিজের ভাঙা ঘরে মিথ্যা জীবনের কাব্য, এটাও আমরা বলতে পারি এই গল্পের একটা নামকরণ। যে নামকরণগুলোই এই গল্পটাকে এতটা অদ্ভুত সুন্দর করে গড়ে তুলেছে। এও নারীরই গল্প। ঘেন্না গল্পে আমরা যেরকম দেখেছিলাম, এটিও নারী প্রধান গল্প, কারণ সুলেখা সান্যাল এই বিষয়টাতে ভীষণভাবে গুণী ছিলেন। আশা করি ছোট্ট আলোচনাতে আমি এই গল্পের কিছু গল্পটি সম্পর্কে কিছু বক্তব্য রাখতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।